পশ্চিমবঙ্গের একটা অন্যতম সুন্দর গ্রাম জয়রামবাটি, যেখানে জন্মেছিলেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। তার এই জন্মস্থানেই গড়ে উঠেছে রামকৃষ্ণ মঠ। প্রতিদিন প্রায় 400 জন মানুষকে একটা বিরাট হলঘরে বসিয়ে খাওয়ানো হয় এখানে। যদি আসতে চান তাহলে ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখবেন। এখানে আসলে রামকৃষ্ণদেবের আরও ইতিহাস জানতে পারবেন আপনারা। তার সাথে ঘুরে দেখে নিতে পারবেন গড় মান্দারা, একটা অসম্ভব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা জায়গা। ছবি তোলার জন্য একদম পারফেক্ট। ভিডিওতে আপনাদের দেখাবো রামকৃষ্ণদেবের পুরনো বাড়ি, যেখানে ছোটবেলায় তিনি থাকতেন তার মা বাবার সাথে। আর রাস্তার ধারে চায়ের দোকানে খেয়েছিলাম এই অদ্ভুত একটা আইটেম। জয়রামবাটি আর কামারপুকুরের অনেক ঐতিহাসিক জায়গা দেখাবো আপনাদের। তার সঙ্গে থাকছে এখানে অবস্থিত একটা অতি প্রাচীন শক্তিপীঠ। আর সবার শেষে দেখাবো এখানকার সবচেয়ে পবিত্র স্থান দেবী সারদা মায়ের মাতৃ মন্দির। দিনের কিছু নির্দিষ্ট সময় খোলা থাকে এই মন্দির। কখন আসবেন, কিভাবে আসবেন, সেসব জানতে হলে এই ভিডিওটা দেখুন। আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সকাল 6টার সময় বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম। এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম বাসের জন্য। এসি ট্রাভেলার বাসে করে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। যাদবপুর থেকে কামারপুকুর পৌঁছাতে 4.5 ঘন্টা সময় লেগে গেছিল। তবে মাঝে এক জায়গায় চা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। কামারপুকুর গিয়ে ওখানে সব জায়গা টোটোতে করেই ঘুরতে হবে। চলে আসলাম আমাদের প্রথম জায়গা রামকৃষ্ণ মঠ। 1836 সালের 18ই ফেব্রুয়ারি হুগলি জেলার কামারপুকুরের এই স্থানে এক ব্রাহ্মণ পরিবারে শ্রী গদাধর চট্টোপাধ্যায়ের জন্ম হয়, যিনি বছরের পর বছর ধরে ঈশ্বরের অবতার শ্রী রামকৃষ্ণ পরমহংস নামে বিশ্ববিখ্যাত হয়ে ওঠেন। খড়ের ছাদওয়ালা এই মাটির ঘরে থাকতেন তিনি। শ্রী রামকৃষ্ণ বহু বছর আগে এখানে এই আম গাছটা রোপণ করেছিলেন। ভিতরে কোনো ছবি বা ভিডিও করা অ্যালাউ নেই, তাই বাইরে থেকে যতটুকু সম্ভব ছিল করেছি। এক বিশাল হলঘরের ভিতরে প্রতিদিন ভক্তদের খাওয়ানো হয়। এখানে 40 টাকা দিয়ে কুপন কেটে 11:30টার মধ্যে পৌঁছে যেতে হবে তার জন্য। রামকৃষ্ণদেবের জন্মস্থান দর্শন করে এবার আমরা এগিয়ে চললাম আমাদের দ্বিতীয় গন্তব্যের দিকে। শ্রী শ্রী বিশালাক্ষী মাতার মন্দির পশ্চিমবঙ্গের হুগলি জেলার আনুর এলাকায় অবস্থিত। এটি একটি প্রাচীন ও জাগ্রত শক্তিপীঠ। এখানে মা বিশালাক্ষীকে আরাধনা করা হয়। মন্দিরটি গ্রামীণ শান্ত পরিবেশে অবস্থিত, যা ভক্তদের মনে আধ্যাত্মিক শান্তি আনে। মন্দিরের প্রতিষ্ঠাকাল সম্পর্কে সঠিক তথ্য না পাওয়া গেলেও এটি কয়েকশো বছর ধরে ভক্তদের কাছে পূজিত হয়ে আসছে। মন্দিরের স্থাপত্য বাংলার ঐতিহ্যবাহী শৈলীতে নির্মিত, যা দর্শনার্থীদের মুগ্ধ করে। এই মন্দিরের মা বিশালাক্ষী অত্যন্ত জাগ্রত দেবী হিসাবে পরিচিত। স্থানীয় ভক্তরা বিশ্বাস করেন যে এখানে মানত করলে মায়ের কৃপায় মনোবাঞ্ছা পূর্ণ হয়। শ্রী শ্রী বিশালাক্ষী মাতার মন্দির হুগলির আনুরের একটি পবিত্র তীর্থস্থান, যেখানে ভক্তরা মায়ের দর্শন ও আশীর্বাদ লাভ করতে আসেন। শ্রী রামকৃষ্ণদেব ছোটবেলায় ভক্তদের সাথে এই মন্দিরে আসতেন। মন্দিরের চারিদিকে আছে পুকুর ও গাছপালায় ভরা এক মনোরম পরিবেশ। পুরো গ্রামটাই ছবিতে বাঁধিয়ে রাখার মতো সুন্দর। সেই দিন ছিল মেঘলা আকাশ, একদম গরম ছিল না, মাঝে মাঝে ফোঁটা ফোঁটা বৃষ্টি হচ্ছিল। বর্ষার সৌন্দর্য পুরো গ্রামটাকে যেন আরও বেশি মনোমুগ্ধকর করে তুলেছিল। ঘুরতে ঘুরতে আমরা একটা পুকুরের সামনে চলে আসলাম। এটাই হলো কামার পুকুর। এই পুকুরের চারপাশে আগে কামারদের বসতি ছিল। সেই থেকেই এই পুকুরের নাম হয় কামার পুকুর। আর এই পুকুরের নামেই পুরো গ্রামটাকেই মানুষ এখন কামার পুকুর বলে চেনে। এখান থেকে চলে আসলাম ধনী মাতার মন্দিরে। ধনী কামারিনী ছিলেন বালক গদাধর তথা রামকৃষ্ণদেবের ভিক্ষামাতা। তারই পবিত্র বাস্তুভূমির উপর এই মন্দির প্রতিষ্ঠিত। যশোদা মা যেমন শ্রীকৃষ্ণকে লালন পালন করেছিলেন, সেরকম ধনী কামারিনী ছোটবেলায় গদাধরকে লালন পালন করতেন। উপনয়নের সময় ছোট্ট গদাধর জেদ করেন যে ধনীমাতা ছাড়া আর কারোর থেকে ভিক্ষা নেবেন না, তাই তিনি হলেন রামকৃষ্ণদেবের ভিক্ষামাতা। একবার গদাধর ছোটবেলায় গরম উনানের মধ্যে গড়িয়ে পড়ে যান। ধনীমাতা তখন
উনুনের ছাই মাখা দেবশিশুকে স্পর্শ ও পরিচর্যা করার পরম সৌভাগ্য লাভ করেছিলেন। এটা হলো একটি হিন্দু মন্দির, যা কিনা লাহাবাবুদের বিষ্ণু মন্দির নামে পরিচিত। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব শৈশবে পড়াশোনা থেকে বাঁচতে এই মন্দিরে আসতেন, আর এখানে এসে কালী ঠাকুরের ছবি আঁকতেন এবং ধ্যান করতেন। মন্দিরের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এর ভিতরে একটি সিঁড়ি ছিল, যেটা দিয়ে মাটির নিচে একটি সুড়ঙ্গের ভেতরে যাওয়া যেত। বর্তমানে এটি সম্পূর্ণভাবে অব্যবহৃত এবং কেউ সেখানে প্রবেশ করতে পারে না। সেই সময় বর্গীরা গ্রামে লুটপাট করত এবং লাহাবাবুদের কাছে থাকা সোনা গয়না চুরি করতে চেষ্টা করত। তাদের হাত থেকে বাঁচার জন্যই এই জায়গাটা তৈরি হয়েছিল। এই পরিবারের এক জমিদার ছিলেন ধর্মদাস লাহা। তার সঙ্গে রামকৃষ্ণদেবের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের বন্ধুত্ব ছিল। এই বিষ্ণু মন্দিরের বাইরেই আছে তাদের দুর্গা মন্দির। এই মন্দিরে মায়ের মূর্তি এখন নেই, তবে তার একটা ছবি রাখা আছে। এই ছবিতে যে দুর্গা প্রতিমা দেখছেন, তার চোখ এঁকেছিলেন রামকৃষ্ণদেব। দুর্গা মন্দিরের উল্টো দিকে এই পাঠশালা। এখানে ছোটবেলায় গদাধর পঠন পাঠন করতে আসতেন। দেখলাম একটা লোকাল স্কুল থেকে ছাত্রছাত্রীরা এসেছে এই জায়গায় ঘুরতে। আমরা এখন টোটো করে যাব আমাদের পরবর্তী স্থানে, শ্রী রামকৃষ্ণ নাট্য স্মৃতিমঞ্চ। প্রত্যেকবার শিবরাত্রিতে এখানে যাত্রাপালা অনুষ্ঠিত হতো। সময়টা ছিল 1886 খ্রিস্টাব্দের 24শে ফেব্রুয়ারি। যে শিব সেজে যাত্রা করতো এখানে, সে একবার যাত্রা শুরু হওয়ার আগে অসুস্থ হয়ে পড়েছিল। তার জায়গায় 10 বছরের গদাধরকে নিয়ে আসা হয় শিব সাজিয়ে যাত্রা করার জন্য। বয়স কম ছিল আর শিবের অনেক গান জানতো সে, তাই শিবের ভূমিকায় ভালোই মানিয়েছিল তাকে। কিন্তু যাত্রায় অভিনয় করতে করতে জ্ঞান হারিয়ে ফেলেছিল ছোট্ট গদাধর। এটা বেশ ছোট একটা মন্দির, চারপাশে রয়েছে ফুলের বাগান, আর একটা দোকানে রামকৃষ্ণের ছবির সঙ্গে পুজোর কিছু সামগ্রী বিক্রি হচ্ছিল। এখন চলে আসলাম ক্ষুদিরাম রামকৃষ্ণ সেবাশ্রম। এটা অবস্থিত হুগলির দেড়ে গ্রামে। কামারপুকুরের একটা অন্যতম ভ্রমণ স্থান হলো রামকৃষ্ণ পরমহংসদেবের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের এই বাড়ি। ভিতরে ঢোকা মাত্রই আপনাকে মুগ্ধ করে দেবে বাড়ির চারপাশের পরিবেশ। সূর্যমুখী ও গোলাপ ফুলে ভরা রঙিন বাগান, সামনে রয়েছে মন্দির। ভিতরের দিকে একটা ছোট্ট পুকুর। বাদিক দিয়ে একটু ভিতরের দিকে এগিয়ে গেলেই দেখতে পাবেন রামকৃষ্ণের পুরনো মাটির বাড়ি। ঘরের ভিতরে রান্নার কিছু সরঞ্জাম রাখা আছে দেখলাম। আর ডান দিকের ঘরে রয়েছে রামকৃষ্ণদেবের একটা বড় ছবি। এই জায়গা থেকে বেরিয়েই বাইরে দেখলাম একটা চায়ের দোকান। তবে আমি চা খাইনি, খেয়েছিলাম অন্য একটা জিনিস। এটা হলো হেলেঞ্চা শাকের বড়া। এখানে আসলে একবার খেয়ে দেখতে পারেন এটা। গ্রামের রাস্তা ধরে এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। 20 টাকা এন্ট্রি ফি এখানে। জায়গাটার নাম গড় মান্দারান। কয়েক বছর ধরেই পর্যটন কেন্দ্র হিসাবে বেশ জনপ্রিয় এই জায়গা। শ্রীরামকৃষ্ণের জন্মভূমি কামারপুকুর থেকে গড় মান্দারানের দূরত্ব প্রায় 3 কিলোমিটার। নির্জনতা যাদের ভালো লাগে, এই জায়গাটা তাদের অপছন্দ হওয়ার কথা নয়। নিলিবিলি শান্ত পরিবেশে হাওয়ার শনশন শব্দ আপনার শহরের ক্লান্তি দূর করে দেবে। প্রায় 200 একর জমির উপর গড়ে উঠেছে এই গড় মান্দারান পর্যটন কেন্দ্র। শাল, শিমুল, পিয়াল ও সেগুন দিয়ে ঘেরা গড় মান্দারানের এই জঙ্গল। 100টা সিঁড়ি পেরিয়ে উপরে উঠতে হবে। উপরে এসেই দেখতে পাবেন এই পার্ক। সারা বছর অনেকেই পিকনিক করতে আসেন এখানে। গড় মান্দারানের প্রকৃতিই হলো এই জায়গার মুখ্য আকর্ষণ। গোটাটাই যেন রং তুলি দিয়ে ক্যানভাসে আঁকা ছবি। অদ্ভুত শান্তি মিশে রয়েছে এখানকার বাতাসে।
এই গ্রামের সৌন্দর্য মুখে বললে বর্ণনা করা মুশকিল, এক কথায় অসাধারণ। আর তার সঙ্গে এরকম মেঘলা ওয়েদার থাকলে তো কোনো কথাই নেই। সত্যি অপূর্ব এই কামারপুকুর গ্রাম। দেখতে দেখতে আমরা চলে আসলাম এখানকার শ্মশানের সামনে। এই মাঠেই আমাদের গাড়ি দাঁড়িয়ে ছিল। এখনো কিন্তু আমাদের ভ্রমণ শেষ হয়নি। সব থেকে ভালো জায়গাটা তো এখনো ঘোরাই হয়নি। তাই চলে আসলাম কামারপুকুরের আরও একটি গুরুত্বপূর্ণ ভ্রমণ স্থান, শ্রী মাতৃ মন্দির। সকাল 11:30 থেকে বিকেল 4টে অবধি বন্ধ থাকে এই মন্দির। গেট দিয়ে ঢুকে জুতো খুলে ভিতরে প্রবেশ করতে হবে। 1920 সালে মা শ্রী সারদা দেবীর জন্মস্থানে এই মাতৃ মন্দির প্রতিষ্ঠিত হয়। মা যেখানে থাকতেন তার সংলগ্ন খড়ের তৈরি কুটিরগুলি পবিত্র স্মৃতিস্তম্ভ হিসাবে সংরক্ষিত আছে। কিছুটা এগোতেই দেখতে পাবেন মায়ের মন্দির। এখানে দৈনিক পূজা, কীর্তন, আধ্যাত্মিক জ্যোতিষীদের জন্মবার্ষিকী উদযাপন এবং অন্যান্য ধর্মীয় উৎসব পালিত হয়। এই মন্দির নির্মাণের জন্য মাটি খননের সময় ছোট আকারের একটা শিবলিঙ্গ পাওয়া যায়। এখানকার মন্দিরে সেটাও পুজো করা হয়। মন্দিরের গম্বুজের চূড়ায় পবিত্র মা শব্দটি খোদাই করা, আর তার সঙ্গে এই ধাতব পতাকাটি শোভিত রয়েছে। দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্ত এই পবিত্র স্থান পরিদর্শন করতে আসেন। এখন এখান থেকে বেরোনোর পালা। আবার জুতো পরে এগিয়ে চললাম আমাদের বাসের দিকে। বাজে তখন বিকেল 4:30। 5টার আগে বেরোতে না পারলে বাড়ি পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে। কিন্তু এই মন্দির থেকে ফেরার সময় আমাদের একজন রাস্তা ভুলে অন্যদিকে চলে গেছিল। তাই বেরোতে বেরোতে সেই 5টাই বাজলো, আর বাড়ি ফিরলাম রাত 9টার সময়। এটা এমন একটা জায়গা যেটা আপনি একদিনেই ঘুরে দেখে নিতে পারবেন। ভীষণ সুন্দর একটা গ্রাম, একবার গেলে আর ফিরতে ইচ্ছা করবেন আপনাদের। তাহলে এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। ভালো লাগলে একটা লাইক, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আরও অনেক নতুন ট্রাভেল ভিডিওস নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে।